এবার দেখো এখানে আমাদের সেকেন্ড যে পার্টটা সেখানে বলছে ধারারেখা, ধারারেখ প্রবাহ। এটার মানে কি? এটা হচ্ছে বলছে, এটার মানে বলতে যদি প্রবাহী, প্রবাহী মানে জানি কি কি তরল পদার্থ বা গ্যাসীয় পদার্থ যেগুলো প্রবাহী হয়, কতগুলো সুসংবদ্ধ স্তরে প্রবাহিত হয় এবং বিভিন্ন প্রবাহী কণার মধ্যে কোনো সংঘর্ষ না হয়, তবে ওই প্রবাহকে স্থরিত বা ধারারেখা প্রবাহ বলা হয়। অর্থাৎ যেমন ধরো এইখানে ধরো একটা, এইটার মধ্যে দিয়ে ধরো তরল বা গ্যাসীয় পদার্থ প্রবাহিত হচ্ছে, এবং এ, বি, সি এবং এই ধরো এই চারটে ধরো তিনটে বিন্দু আছে, বা এখানে একটা বিন্দু আছে, চারটে এইখান থেকে প্রবাহিত হচ্ছে। এই তলটা যখন এখান দিয়ে যাচ্ছে তখন যদি এর বেগ ভি এ হয়, এখান থেকে যখন যাচ্ছে এর বেগ যদি ভিবি হয়, এখান থেকে যখন যাচ্ছে তো বেগ যদি ভিসি হয়, তাহলে এইখানে যখন কণাটা ছিল, এইখানে যে কণাটা ছিল সেই কণাটা যখন এইখানে এলো তখন তখন এর বেগটা ভিএই হবে। আবার এই কণাটা যখন এখানে চলে গেল তখন তার সেই কণাটার বেগ ভিবিই হবে। আবার যখন এই কণাটা এখানে চলে গেল তখন তার কণা ভিসি হবে। অর্থাৎ ঠিক যে যেখানে যেমন বেগ আছে ঠিক সেই বেগটাকে ওরা ফলো করবে। এর ফলে কি হবে, এদের মধ্যে কোনো সংঘর্ষ হবে না। তখন তখন তাহলে সেই জাতীয় প্রবাহকে বলা হবে ধারারেখা প্রবাহ। ঠিক আছে? এবং বলছে প্রবাহ বলে, প্রবাহ বল প্রত্যেক বিন্দুতে প্রবাহের বেগের মান ও অভিমুখ সর্বদা অপরিবর্তিত হয়। এর ফলে কি হয়, যেখানে এইখানে এই বেগের যা মান ছিল, যা অভিমুখ ছিল, সেটা এখানে বজায় থাকবে বা অপরিবর্তিত থাকবে, একইভাবে এখানেও সেটা বজায় থাকবে। এর ফলে কি হবে, এর মানের কোনো পরিবর্তন হবে না, অপরিবর্তিত থাকবে। আর কি বলেছে, আর বলেছে যে তরলের প্রতিটি কণা তার পূর্বগামী কণার গতিবেগে একই পথে চলে, যেটা আমি বললাম। এক মিনিট দাঁড়াও, তোমার ডাকছে। যদি প্রবাহ ত্বরিত না হয়, মানে যেটা আগে বলা যেটা হয়েছিল, প্রবাহী কণাগুলো অনবরত মিশ্রিত হয় এবং কোনো এক স্থানে কণার বেগের মান ও অভিমুখ দুই দুটো এলোমেলোভাবে পরিবর্তিত হয়, এইরূপ প্রবাহকে বিক্ষিপ্ত ও অশান্ত প্রবাহ বলা হয়। মানে দেখো এখানে একবার এরকম হয়ে যাচ্ছে, এখানে একবার প্রবাহটা এইদিকে ঘুরপাক খেতে খেতে যাচ্ছে। মানে এইখানে যে বেগের মান, এই মানটা এখানে স্থির নেই, এখানে একরকম, এখানে একরকম, ওখানে একরকম। হ্যাঁ, এই কণার মানটা এখানে যেরকম কোনো স্থির থাকলো না, তখন সেটাকে বলা হচ্ছে অশান্ত প্রবাহ। এটুকুন জাস্ট মনে রাখলেই হবে। ঠিক আছে? এবার এইটা কতগুলো পরীক্ষা দেওয়া আছে, এগুলো আমাদের পড়ার দরকার নেই, কারণ এরকম আমাদের লাগবে না। এবার আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে এখানে সান্দ্রতা বা ভিসকোসিটি। এইটা কাকে বলা হচ্ছে না, এটা বলছে যে ধরো যে কোনো একটা অনুভূমিক তলের উপর দিয়ে, কেমন না দৃঢ় একটা অনুভূমিক তলের উপর দিয়ে কোনো তরল পদার্থ যখন প্রবাহিত হয়, তখন কি হয়, তখন তরলরেখাটা যখন ধারারেখা প্রবাহ হয়, তখন ওই কঠিন অনুভূমিক তলের সংস্পর্শে তলটি কি হয়, মানে তরলের স্তরটি আসঞ্জনের জন্য স্থির থাকে। আসঞ্জনটা কি? আসঞ্জন মানে হচ্ছে, এখানে বলা আছে দেখো, আসঞ্জন মানে, আসঞ্জন কথার অর্থ কি এরকম, সংশক্তি আর আসঞ্জন দুটো কথা বলা আছে। সংশক্তি মানে হচ্ছে একই পদার্থের যে কোনো দুটি অণুর মধ্যে আকর্ষণকে বলা হচ্ছে সংশক্তি, আর আসঞ্জন কাকে বলা হচ্ছে, দুটি ভিন্ন পদার্থের অণুর মধ্যে আকর্ষণ করাকে বলা হচ্ছে আসঞ্জন। তাহলে এখানে আসঞ্জন কথাটা কোত্থেকে এলো, এইখানে আসঞ্জন কথাটা কোত্থেকে এলো, এখানে না একটা ধরো আবদ্ধ তল এবং যার সে এবং যেটা দৃঢ়ভাবে আবদ্ধ তল, যেটা তার উপর দিয়ে তরল পদার্থ যাচ্ছে, তাহলে কি এইটা হচ্ছে সেই কঠিন পদার্থের অনুভূমিক তল, আবার দৃঢ় বা কঠিন অনুভূমিক তল, আর এর মধ্য দিয়ে ধরো তরলটা যাচ্ছে, এর উপর দিয়ে তরলটা যাচ্ছে। ঠিক আছে? তাহলে এইটা একটা কঠিন পদার্থ, এটা তরল পদার্থ, দুটো আলাদা আলাদা পদার্থ। তাহলে এখানে এদের মধ্যে কি বল কাজ করবে, আসঞ্জন বল। এবং এই আসঞ্জন বলের জন্য কি হয়েছে না, এই তরলের প্রত্যেকটা স্তর কি হয়, স্থির থাকে। এছাড়া আর কি হয় না, তার সঙ্গে এর উপরের স্তর নিচের স্তরের ওপরের দিকে অল্প বেগে যায়। এটা কি বুঝলে? উপরের স্তর নিচের তরল স্তরের ওপর দিয়ে অল্প বেগে যায়, মানে সবচেয়ে বেশি বেগে যায় কোনটা, উপরের স্তর দিয়ে। নিচের স্তরটা কি হয়, কম বেগে যায়। ঠিক আছে? এইভাবে চলার ফলে কি হয়, অর্থাৎ উপরের যখন যে জলটা যায় সেটা বেশি ফ্লোতে যায়, তারপর একটা একটু কম ফ্লোতে যায়, তারপর একটা কম ফ্লোতে যায়। এইভাবে কি বলতে চাইছে যে এই অনুভূমিক যত ডিস্টেন্স বাড়বে, মানে সবচেয়ে কম ফ্লো থেকে যায়, যেটা সবচেয়ে কাছ দিয়ে যাচ্ছে সেটা সবচেয়ে কম যায়।
যেটা সবচেয়ে উপরে কোনটা যায়, বেশি দ্রুত কোনটা যায়, যেটা উপর দিয়ে যাচ্ছে। ঠিক আছে, স্তরগুলো অনেকগুলো যদি স্তরে ভাঙা হয় জলের প্রবাহটাকে, তখন উপরের স্তরটি তাড়াতাড়ি যায়, এটাতে কম কম যায়, মানে গতিটা কম। এইভাবে বলতে চাইছে যে অনুভূমিক তল থেকে যত দূরত্ব বাড়বে তার গতিবেগ তত বেশি হবে। এবার এখানে বলেছে যে তরলের মধ্যে পরপর দুটি স্তরের কথা যদি বিবেচনা করলে আমরা কি দেখতে পারি, যে উপরের স্তরটি বেশি বেগে চলে এবং নিচের স্তরটি অপেক্ষাকৃত কম বেগে চলে। এটা বুঝে গেছি যে উপরের স্তরটা কম দ্রুত বেগে চলে, তার নিচেরটা একটু কম বেগে চলে। ফলে কি হয়, এইরকম চলার ফলে কি ঘটনা ঘটে, এইরকম চলনটা ঘটার ফলে কি হয় না, উপরের স্তরটি নিচের স্তরটিকে কি করে ত্বরান্বিত করার চেষ্টা করে। ত্বরান্বিত মানে কি, উপরের যেহেতু কম জোরে যাচ্ছে আর এটা একটু একটু অল্প কম জোরে, এটা একটু অল্প এর থেকে কম জোরে যাচ্ছে, তাহলে কি হবে, এ কি চেষ্টা করবে, একে তাড়াতাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করবে, ত্বরান্বিত করার চেষ্টা করবে। এবং নিচের স্তরটি কি করে, এবং নিচেরটা কি করবে, এই যে ধীরে যাচ্ছে একেও ধীরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। অর্থাৎ উপরের স্তরটা চেষ্টা করবে এটাকে তাড়াতাড়ি নিয়ে যাওয়ার, নিচের স্তরটা চেষ্টা করবে একে ধীরে করে দেওয়া। এটার ফলে কি হবে, দুটোর মধ্যে একটা লব্ধিবেগ কাজ করবে। এই যেটা বলছে, এভাবে দুটি স্তর পরস্পরের আপেক্ষিক বেগ কমাতে চাইবে, অর্থাৎ এ এর বেগটাকে কমাতে চাইবে, বা এর সাপেক্ষে এর বেগটা কমাতে চেষ্টা করবে, এর সাপেক্ষে এর বেগটাকে বাড়ানোর চেষ্টা করবে, এভাবে করবে। এবার এটাকেই বলছে তাদের সান্দ্রতা, এই সরি হ্যাঁ, তাদের এটা কি বলছে, তাদের সান্দ্রতা। সান্দ্রতা কি হলো বললো, এখানে বলছে এইভাবে দুটি স্তর পরস্পরের আপেক্ষিক বেগ কমাতে চায় যেন স্তর দুটির উপর স্পর্শকীয়ভাবে পিছনের দিকে কোনো বল ক্রিয়া করছে। সুতরাং এই পশ্চাৎবর্তী বলকে অতিক্রম করে দুটি স্তরের মধ্যে আপেক্ষিক গতি বজায় রাখতে গেলে বাইরে থেকে যে বল প্রয়োগ করতে হবে, বাহ্যিক বল প্রযুক্ত না হলে কি হবে, স্তর দুটির মধ্যে আপেক্ষিক গতি নষ্ট হয়ে যাবে এবং তরলের প্রবাহ শান্ত হবে। যার জন্য কি হয়, তো তরল যখন এমনি খোলা, এমনি যদি কোনো একটা বদ্ধ পাত্রে থাকে তখন প্রবাহিত হতে পারে না, কারণ ঠিক এই কারণে। কারণ কি না, সেখানে বাইরে থেকে কোনো বল প্রয়োগ করে না, মানে বাইরে থেকে কোনো বল প্রয়োগ হয় না। তার ফলে কি হয়, একটা স্তর অপর স্তরকে আপেক্ষিকভাবে কমিয়ে দেওয়ার চেষ্টা করে। আর যখন আবদ্ধ পাত্র হয় তখন কি হয়, বাইরে থেকে আমরা কি করি, একটা বল, যেটা মানে মোটরের সাহায্যে হোক বা অন্য যে কোনোভাবে যখন ফোর্স দিই, তখন তাদের মধ্যে এই যে আপেক্ষিক বেগটা নিজেদের মধ্যে কমিয়ে দেওয়ার এই প্রবণতা, এইটাকে কি করা হয়, বাইরে থেকে ফোর্স দ্বারা মিটিগেট করা হয়। তার ফলে কি হয়, এর ফ্লোটা বজায় থাকে। এই জন্য বলছে, ঠিক যে ধর্মের জন্য তরল তার বিভিন্ন স্তরের আপেক্ষিক গতির বিরুদ্ধে বাধা সৃষ্টি করে তাকে তরলের সান্দ্রতা বলে। সান্দ্রতা কি পরিষ্কার বোঝা গেছে। এবার এই সান্দ্রতাকে কিভাবে ওভারকাম করা হয়, সেটা হচ্ছে বাইরে থেকে ফোর্স দিয়ে। ঠিক আছে, তাহলে এই সান্দ্রতা কেন হচ্ছে না, কঠিন পদার্থের সঙ্গে যখন অনুভূমিক উপর দিয়ে যখন যাচ্ছে তখন বিভিন্ন স্তরের গতিবেগ বিভিন্ন রকম হয়। ঠিক আছে, এই জন্য কিন্তু এই ঘটনাটা ঘটে। ঠিক আছে, এই জন্য এখানে বলেছে এটি প্রবাহী সাধারণ ধর্ম। দুটি কঠিন তরলের ভিতর যেমন আগে যেমন আমরা পড়েছি, যখন কি ঘর্ষণ পড়েছি, দুটি কঠিন পদার্থের মধ্যে বা দুটি কঠিন পদার্থের তলের মধ্যে কি হয়, ঘর্ষণ বলে ক্রিয়া করে, যেমন ঠিক তেমন তরলের সান্দ্রতা হচ্ছে একই রকম। দুটি তরলের তলের মধ্য দিয়ে একে অপরের বিরুদ্ধে একটা ঘর্ষণ বল জাতীয়, ঘর্ষণ বল ঠিক বলা যাবে না, ঘর্ষণ বল জাতীয় একটা ক্রিয়া যেন কাজ করে। ঠিক আছে, তাই এটাকে একটা তরলের আভ্যন্তরীণ ঘর্ষণ বলা হয়। কিন্তু ঘর্ষণের সঙ্গে একটা পার্থক্য কি না, ঘর্ষণ বলের ক্ষেত্রে কি হয়েছিল না, ঘর্ষণ বলের ক্ষেত্রে ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করছিল না, কিন্তু এর ক্ষেত্রে তরলের ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করে। আমরা দেখেছিলাম যে ঘর্ষণ বল যখন ক্রিয়া করেছিল তখন দুটো তলের ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করেছিল স্পর্শক, মানে কোন তলের উপর ডিপেন্ড করেছিল। কিন্তু এক্ষেত্রে কি হয়েছিল, এক্ষেত্রে দেখা যাচ্ছে এই স্পর্শতলের ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করে। এটাই হচ্ছে এর সঙ্গে মেন পার্থক্য। এই সান্দ্রতা কি জিনিসটা বোঝা গেছে। এবার হচ্ছে সান্দ্রতাঙ্ক। আচ্ছা, এইখানে আমি যে সান্দ্রতাটা বললাম এটা কি বোঝা গেছে, একক দূরত্বে অবস্থিত দুটি তরল স্তরের মধ্যে একক আপেক্ষিক গতিবেগ বজায় রাখতে, অর্থাৎ একক গতিবেগের নতিমাত্রা বজায় রাখতে প্রতি একক ক্ষেত্রে, এইখানে অর্থাৎ কথাটা বাদ দিয়ে দাও, অর্থাৎ কথাটা পড়ার দরকার নেই, আমি জাস্ট আর যেটুকু লিখবো সেটুকু পড়ো। একক দূরত্বে অবস্থিত দুটি তরল স্তরের মধ্যে একক আপেক্ষিক
সরি, আপেক্ষিক গতিবেগ বজায় রাখতে যে পরিমাণ স্পর্শকীয় বল প্রয়োজন হয় সেই বলকে বলা হচ্ছে তরলের সান্দ্রতাঙ্ক। ঠিক আছে, সান্দ্রতাঙ্কটা কিছুই নয়, যে পরিমাণ বলটা একক সময় পান। আমি এখানে বলেছিলাম বাইরে থেকে এই যে ধর্মটা, এখানে যে ধর্মটা বলা হচ্ছে একে অপরকে যে গতিবেগটা স্লথ করে দেবে, এই ধর্মটাকে বলা হচ্ছে সান্দ্রতা। আর সান্দ্রতাঙ্কটা কি, এর মধ্যে একক ইউনিট মানে একক ইউনিট বল প্রয়োগ করে না, মানে একক জায়গাতে বল প্রয়োগ করে আমি গতিবেগটাকে রেখে দেবো, বজায় রাখবো, সেইটাকে বলা হচ্ছে সান্দ্রতাঙ্ক। ঠিক আছে, এই যে একক ক্ষেত্রফলে যে পরিমাণ স্পর্শকীয় বল প্রয়োজন হয় সেই বলটাকে বলা হচ্ছে তরলের সান্দ্রতাঙ্ক। অর্থাৎ যদি ধরে নাও আমি এখানে একটা একক ক্ষেত্রফল সৃষ্টি করি, এখানটা একটা একক ক্ষেত্রফল সৃষ্টি করলাম, মানে এক সেন্টিমিটার করে এক একক সেন্টিমিটার খরচ করবো, এখানটা ক্রিয়েট করলাম। তাহলে এই অংশে আমার এই প্রবাহটা যাতে থমকে না যায় তার জন্য বাইরে থেকে আমার যে পরিমাণ বল আমাকে এখানে দিতে হচ্ছে সেই বলের পরিমাণটাকে বলা হচ্ছে তার সান্দ্রতাঙ্ক। তাহলে এই রেখক কি হবে, আমার এই রেখক, আমি এখানে অনেক কিছু আছে, অনেক এত কিছু আমি দেখবো না। তার মানে আমার দেখলাম কি, বল এখান থেকে এইটা থেকে বুঝলাম বল দিতে হবে প্রতি একক ক্ষেত্রফলে একক টাইমে। ঠিক আছে, তার জন্য হলো এম, মানে বল দিতে হবে বা একক ক্ষেত্রফল একক সময়, মানে এক সেকেন্ডে এক বর্গ সেন্টিমিটারে যে বলটা আমি প্রয়োগ করি সেটাই হচ্ছে আমার সান্দ্রতাঙ্ক। ঠিক আছে, ওই জন্য এর একক কি হবে, এম এল ইনভার্স টি ইনভার্স, এটা হচ্ছে তার মাত্রা। আর একক কি হবে, এককটা হবে বল দিচ্ছি নিউটন সেকেন্ড মিটার স্কোয়ার, মানে নিচে চলে যাচ্ছে মিটার স্কোয়ারটা, সরি ওটা নয়, এইটা কিগ্রা মিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, কিগ্রা মিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, এটা হচ্ছে এর একক, আর এটা হচ্ছে তার মাত্রা। আমাদের আর কিছু এখান থেকে বোঝার নেই। এবার হচ্ছে এখানে তরলের প্রবাহের হার, রেট অফ ফ্লো অফ লিকুইড, এটা কিভাবে মাপব। এটা মাপার জন্য একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে প্রবাহের বেগ ইন্টু নলের প্রস্থচ্ছেদ, মানে কতটা করে প্রবাহের বেগ যাচ্ছে আর কতটাই হচ্ছে এই নলের যে প্রস্থচ্ছেদটা কত সেইটা দিয়ে গুণ করলে আমি কি পাবো, তরলের প্রবাহের হারটা পাবো। এটাতে অনেক সময় অঙ্ক আসে, তার সঙ্গে তরল পদার্থ এখানে যে পরিমাণ প্রতি সেকেন্ডে যে পরিমাণ তরল পদার্থ বয়ে যাচ্ছে তার ভর অনেক সময় নির্ণয় করতে দেয়, সেটা হচ্ছে প্রবাহের বেগ ইন্টু জলের প্রস্থচ্ছেদ তরলের ঘনত্ব। অর্থাৎ এইটার সঙ্গে যদি এর ঘনত্বকে গুণ করে দিই তাহলে আমার এই একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সেকেন্ডে যে পরিমাণ তরল প্রবাহিত হচ্ছে তার ভরটা আমি নির্ণয় করতে পারবো। ঠিক আছে, যদিও এই অঙ্ক খুব একটা আসে না, রেয়ার, আমি দেখিনি কোনো জায়গায়, তেমন কোনো পরীক্ষাতে আমি দেখিনি, এটা খুব একটা আসে না, তবু আমাদের এটা জন্য জানার দরকার নেই। ঠিক আছে, এবার চলে আসবো যেটা, সেটা হচ্ছে ধারাবাহিক সমীকরণ, এটাও আমাদের লাগবে না, বার্নৌলির উপপাদ্য, এইটা আমাদের আসবে। এটা কি বলছে না, এটা বলছে আদর্শ তরলের ধারারেখা প্রবাহ হলে, ধারারেখা প্রবাহ মানে কি সেটা আমি একটু আগে বলেছি, হলে ধারারেখার প্রত্যেক বিন্দুতে একক আয়তনে তরলের স্থিতিশক্তি, গতিশক্তি ও চাপশক্তির সমষ্টিটা সর্বদা ধ্রুবক হয়। ঠিক আছে, অর্থাৎ আদর্শ তরলে যদি তার প্রবাহটা যদি ধারারেখা প্রবাহ হয় সেখানে স্থিতিশক্তি, গতিশক্তি, চাপশক্তি, ঠিক আছে, স্থিতিশক্তির মান আমরা অলরেডি আগে পড়েছি যে স্থিতিশক্তি হচ্ছে রো জি এইচ, গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, এখানে হচ্ছে তার ঘনত্ব দিয়ে করেছে হাফ ইন্টু রো ইন্টু ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার থেকে সি স্কোয়ারটা এসছে, এবং চাপ হচ্ছে পি, এই তিনটের যোগফল হবে ধ্রুবক। আমাদের এত কিছু এখানে মনে রাখার দরকার নেই, এই বার্নৌলির উপপাদ্য হচ্ছে এই তিনটের সমষ্টি, স্থিতিশক্তি, গতিশক্তি এবং চাপশক্তির সমষ্টি সর্বদা ধ্রুবক থাকে। ঠিক আছে, এবং এটাই বলেছে এখানে, এইটা হচ্ছে বার্নৌলির উপপাদ্য। এবার এই উপপাদ্যটা প্রয়োগ করে কি কি জিনিস করা হয়, এই উপপাদ্যটা প্রয়োগ করে তরলের নির্গমন বেগ এইটা নির্ণয় করা হয়। এটা দিয়ে কি কি জিনিস করা হয়, তরলের নির্গমন বেগ নির্ণয় করা হয়, এটা লাগবে। আর এইটা দিয়েই তৈরি হয়েছে এই ভেঞ্চুরিমিটার, এটাতেও এই বার্নৌলি উপপাদ্যের সাহায্যেই, এটা এই উপপাদ্যের সাহায্যে প্রয়োগ করেই এইটা তৈরি করা হয়েছে, যেখানে কি করা হয়, এখানেও কোনো নলে প্রতি সেকেন্ডে কতখানি তরল প্রবাহিত হচ্ছে তা মাপা হয়, সেটা কোন উপপাদ্যটাকে প্রয়োগ করে, এই উপপাদ্যটাকে প্রয়োগ করে। এটা একটা যন্ত্র ভেঞ্চুরিমিটার, এটাকে
এটাতে কি করা হয় না, প্রতি সেকেন্ডে কতটা তরল প্রবাহিত হচ্ছে তা মাপা হয়, কিন্তু কোন মেকানিজমটা কাজে লাগানো হয় বা কোন উপপাদ্য, সেটা হচ্ছে বার্নৌলি উপপাদ্য। এটুকু মনে রাখলেই যথেষ্ট। এর থেকে বেশি এবার এই প্রমাণগুলো আমাদের করার প্রয়োজন নেই বা যৌক্তিকতা আমাদের নেই। আর একটা হচ্ছে কি পিটট নল। এই পিটট নলের মাধ্যমেও কি করা হয়, এটাও একই জিনিস, এর কার্যনীতি একেবারে ভেঞ্চুরিমিটারের মতো, এবং এটাও হচ্ছে সেই বার্নৌলির যে উপপাদ্য তার উপর নির্ভর করেই হয়। এখানেও তরলের প্রবাহের হার মাপা হয়। এই পিটট নল আর ভেঞ্চুরিমিটার এই দুটো কোন উপপাদ্যের উপর নির্ভর করছে, সেটা হচ্ছে বার্নৌলি উপপাদ্য। ঠিক আছে। আর একটা যেটা বলছিলাম যে স্পেয়ার বা অ্যাটমাইজার যেটা আছে, এটা কিভাবে কাজ করে, এটাও কাজ করে বার্নৌলি উপপাদ্যের উপর নির্ভর করে, এটাতেও কাজ হয়। ঠিক আছে। এবং এটা কিভাবে হয় না, এইখানে একটা ধরো নল আছে আর এখানে একটা নল আছে। এবার এইখানে তুমি যখন বায়ু প্রবাহ করছো তখন কি হবে, এইখানে একটা নল আর এখানে একটা নল আছে, এইখানে যখন বায়ুটা তুমি প্রবাহ করছো তখন কি হবে, এইখানটা কি হয়, এইখানটা হচ্ছে যে তোমার এখানে বায়ু শূন্য হয়ে যায়। তার ফলে কি হয়, এইখান থেকে এখানে চাপটা কমে যায়, তারপরে এখান থেকে জল এখানে চলে আসে। তারপরে আবার এর সামনে যখন পড়বে তখন কি হবে, এটা জলগুলো ছিটকে ছিটকে বেরিয়ে যাবে, মানে ছোট ছোট জলকণায় পরিণত হয়ে বেরোবে, সেটা এখানে বলা আছে। এবার এই কথাটা আমি আর রিডিং পড়ছি না, এটা তোমাদের যেহেতু দিয়ে দেওয়া আছে তুমি পড়লেই বুঝতে পারবে। এখান থেকে তোমাদের যেহেতু এটা দিয়ে দেওয়া আছে, এখান থেকে জাস্ট একটুখানি পড়বে, তাহলে এটা বুঝে যাবে কি করে হয়েছে। এভাবে একইভাবে বলেছে দ্রুতগামী ট্রেনের কাছে দাঁড়ানো কেন নিরাপদ নয়, সেটাও একইভাবে দেওয়া আছে। জাস্ট রিডিং করলেই বুঝে যাবে এটা কি কেন হচ্ছে না, এটা আমাকে রিডিং করে বোঝানোর কোনো মানে হয় না। একইভাবে এটাও তাই আর এটাও তাই। ঠিক আছে। এই চ্যাপ্টার থেকে এইটুকু জিনিসই আমাদের ছিল। আচ্ছা, এবার আর কতগুলো জিনিস ছিল, আর কত, হ্যাঁ, আর এখানে যেটা বলছিলাম, এইটা যেটা পরীক্ষাতে বেশিরভাগ আসে, যে বায়ুতে জলের ক্ষুদ্র ফোঁটা গোলাকার কেন হয়, সেটা অবশ্যই তার পৃষ্ঠটানের জন্য কি হয়, সংকুচিত হয়, এবং একমাত্র বলেছিলাম যে গোলক আকার যেটা ধারণ করে সেটাই সবচেয়ে ন্যূনতম পৃষ্ঠ হয়, এই জন্য গোলাকার হয়, এটা বলেছিলাম আগে। এইটা আমাদের পরীক্ষাতে আসে, এটা আমাদের লাগবে, এটা মনে রাখতে হবে। আর আমাদের কিছু মনে রাখার প্রয়োজন কিছু নেই। আর সংশক্তি এটা কি, এটাও তো বলেই দিলাম। এই কটা জিনিস পড়লেই আমাদের যথেষ্ট। ঠিক আছে। এখানে কনসেপচুয়াল বেশি কিছু নেই। জাস্ট আরেকবার আমি রিভিউ করে দিচ্ছি। সেটা হচ্ছে তরলের পৃষ্ঠটানটা কি বলে দিয়েছি, সবাই জানো। আচ্ছা, আর একটা হচ্ছিল কি, মানে রিভিউ বলতে আমি যে পয়েন্টগুলো মনে রাখতে হবে সেই সঙ্গে বলছি। তরলের পৃষ্ঠটানটা কি, পৃষ্ঠটান ধর্মটা কি, এটা একটা। আচ্ছা, আর মনে রাখতে হবে কি, এর একক, পৃষ্ঠটানের এককটা মনে রাখতে হবে, মাত্রা মনে রাখতে হবে। আচ্ছা, এখানে আর কিছু মনে রাখার দরকার নেই। আচ্ছা, এখানে মনে রাখতে হবে কি, পৃষ্ঠটানের উপর কোন কোন বিষয়ের, মানে বিভিন্ন বিষয়ের প্রভাব, যেমন তরলের তাপমাত্রা বাড়ালে পৃষ্ঠটানের কিরকম পরিবর্তন হয়। তারপরে সংকট তাপমাত্রা কোনটাকে বলেছিলাম, দূষণ পদার্থ, মানে কোনো তরলের মধ্যে কোনো দূষিত পদার্থ মিশে গেলে বা দূষিত পদার্থ ভাসলে কি পৃষ্ঠটানের কিরকম পরিবর্তন হয়, জৈব পদার্থ অজৈব পদার্থ মিশলে কি পরিবর্তন হয়। আর জলের মানে তরলের যে মুক্ত পৃষ্ঠ আছে তার উপরিতলে যদি জলীয় বাষ্প থাকে, তাহলে কি পৃষ্ঠটানের মান কিরকম হয়, জলীয় বাষ্প না থাকলে কি হয়, এটা আমি আগের ক্লাসে বলেছিলাম। তার সঙ্গে আর কি মনে রাখতে হবে, হ্যাঁ, এইগুলো মনে রাখতে হবে। এবার এই পৃষ্ঠটান সম্পর্কিত ঘটনার মধ্যে দিয়ে একখণ্ড কর্পূর ফেললে কেন সেটা নাড়াচাড়া করে, সেটা বলেছিলাম পৃষ্ঠটানের জন্য। তারপরে রং তুলি করার যে এটাও মনে রাখতে হবে। এই ঘটনাগুলো আসে এখানে পরীক্ষা, যেটা আসবে এই ঘটনাটা কোন কিসের সাহায্যে ব্যাখ্যা করা যায়, সেটা হচ্ছে পৃষ্ঠটান দিয়ে ব্যাখ্যা করা যায়। ঠিক আছে, এরকম ভাবে আসবে। তারপরে উত্তর সমুদ্রের মধ্যে তেল ছিটিয়ে দিলে বড় বড় ঢেউ কেন থেমে যায়, এটাও আসবে। পরীক্ষাতে দিয়ে দেবে এই ফিজিক্যাল ঘটনাটাকে কিসের মাধ্যমে ব্যাখ্যা করা যায়, পৃষ্ঠটানের মাধ্যমে বা নির্ভরদের সাহায্যে। অনেকগুলো তোমার কাছে থিওরি তুলে দেবে, কোনটার মাধ্যমে ব্যাখ্যা করা যায়, তখন হচ্ছে পৃষ্ঠটানের মাধ্যমে। ওটা গেল। আচ্ছা, এবার হচ্ছিল কৌশিকতা বা ক্যাপিলারি কি, সেটাও বলেছি। এইটাই প্রথম ক্লাসে যেগুলো বলেছিলাম সেগুলি মেনলি ইম্পর্টেন্ট। তারপরেরটা ধারারেখা প্রবাহটা শুধুমাত্র একটু মনে রাখলেই হবে, আর কিছু
এমন এমন কিছু ইম্পর্টেন্ট না আমাদের ক্লাসের জন্য। তার সঙ্গে সান্দ্রতাটা মনে রাখতে হবে আর সান্দ্রাঙ্কটা মনে রাখতে হবে। সান্দ্রতা কি? সান্দ্রতা হচ্ছে যেটা বললাম, যে ধর্মের জন্য মানে বিভিন্ন স্তরের আপেক্ষিক গতির মধ্যে বাধা সৃষ্টি করে, তাকে তার তরলের সান্দ্রতা বলে। মানে এক প্রকার ঘর্ষণ বলের মতো, একটা তল অপর তলের মধ্যে এই ঘর্ষণ, মানে তরলের আভ্যন্তরীণ ঘর্ষণও বলতে পারে, সেটাকে বলা হচ্ছে সান্দ্রতা। আর সান্দ্রতাঙ্ক হচ্ছে এই প্রবাহ যাতে এই ফ্লোটাকে বজায় রাখার জন্য, প্রবাহটাকে বজায় রাখার জন্য যে বল আমার প্রয়োগ করতে হবে একক সেকেন্ডে একক ক্ষেত্রফলে, সেটা হচ্ছে সান্দ্রতাঙ্ক। ব্যাস হয়ে গেল। আর এখান থেকে মনে রাখতে হবে যে স্টোকসের সূত্রটা কি ছিল, সূত্র বলে দিয়েছি, এটা মনে রাখলেই এখান থেকে আমাদের আর কিছু আসার নেই। তার মধ্যে কিছু ফিজিক্যাল কিছু ঘটনা আছে, যে ঘটনাগুলোকে ব্যাখ্যা করতে হবে এবং বলতে হবে এই 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 যন্ত্রটা কোন সূত্র দ্বারা ব্যাখ্যা করা যায়, সেগুলো তোমাকে এখান থেকে আসবে, এর বেশি কিছু এখানে আসবে না।